স্টার্ট। ওকে, আজকে আমরা ক্লাস নাম্বার চলে এসেছি হচ্ছে, দেখি একটু ক্লাস শিটটা আসে। ক্লাস নাম্বার 7। ক্লাস নাম্বার 7-এ আপনাদের জন্য যে রিভিউ ক্লাস, মানে আগের যে পুরাতন যে ক্লাস 1 থেকে 6 পর্যন্ত প্রবলেম সলভিং। হ্যাঁ, আচ্ছা, আমরা সলভিং পরে করব। আচ্ছা, আচ্ছা, সলভিং পরে করি। আগে হচ্ছে মেনু ডিটেলস ফ্রম ভিডিও টিউটোরিয়াল। এটা ভিডিও টিউটোরিয়াল তো দেখে মেনু ডিটেলস এছাড়াও আমি বলবো, আর এটা আপনারা বাসায় দেখবেন টিউটোরিয়াল সম্পর্কে, মানে ইউটিউব থেকে দেখে নেবেন। আর প্র্যাকটিস অল প্রিভিয়াস ক্লাস, মানে সবগুলা ক্লাস আপনারা প্র্যাকটিস করবেন। যেগুলো অ্যাসাইনমেন্ট বাকি ছিল সেগুলা দিয়ে দিতে চেষ্টা করবেন। ঠিক আছে, তো আমরা আচ্ছা, যার যে কয়টা বাকি আছে, আপনার হয়তো বা একটা বাকি আছে আর হ্যাঁ, জি, ওইগুলা সব কিছু নিয়েই আপনারা কমপ্লিট করে ফেলবেন। তারপরে আমরা ফ্রিল্যান্সিং মার্কেটে চলে যাব 8 নম্বর ক্লাসে। এখানে freelancer.com একটা প্রোফাইল আপনাদের তৈরি করে দিব, মানে খুব দ্রুতই আমরা কাজগুলো করে ফেলবো। ঠিক আছে, পরে এটার মধ্যে কন্টেস্ট কিভাবে দিতে হবে, কিভাবে আপনি উইন হবেন, কিভাবে কিভাবে আপনি ডলার পাবেন, সে সম্বন্ধে সবকিছু আলোচনা এখানে বিস্তারিত করা হবে। ঠিক আছে, তারপরে এখানে আবার ওই যে লোগো ডিজাইন, লোগো সম্পর্কে আমরা আরো একবারে প্রপারলি ধারণা দেব যে একটা লোগো করতে গেলে কয়টা স্টেপ মেনটেন করে একটা লোগোকে কাজ করতে হয়। প্রথমে আপনার একটা স্ক্রেচ তৈরি করতে হবে, মানে নিজের হাতে তৈরি করতে হবে। যদি একটা বাইরের প্রথমে আপনাকে লোগো দিল, লোগো দেওয়ার পরে মানে লোগোর নাম দিবে, বিজনেস নাম দিবে, তার স্লোগান দিবে, আর হচ্ছে তার কি কালারে সে এইটা এই কাজ করবে সেটা। তারপরে দেন এটা আপনার মাথায় আবার বলে দিবে যে সে কোন বিজনেস করতেছে, সেই বিজনেস রিলেটেড সেই আকারে আপনাকে লোগোর মধ্যে একটা ফুটায় তুলতে হবে, অথবা ফন্ট দিয়েই আপনাকে ওরকম ভাবে ফুটায় তুলতে হবে। তো এটা কিভাবে এত প্রত্যেকটা ধাপের নাম আছে। প্রথমে ধরেন স্ক্রেচ, তারপরে হচ্ছে যে কি বলে আর্টবোর্ড নাকি, অনেকগুলা একসাথে কিছু আমরা করলাম স্যাম্পল লোগো, মানে ওই রিলেটেড কিছু স্যাম্পল লোগো আমরা সার্চ দিয়ে নিয়ে এসে গুগল থেকে কালেক্ট করে পরে এটা একটা বোর্ড তৈরি করলাম। কি বোর্ড বলে এটাকে, মনে নাই? আচ্ছা, যাই হোক, এই বোর্ডটাকে বলে যে সবগুলো আপনি অনেকগুলা লোগো থেকে যেটা ভালো হবে, আচ্ছা ওইটা দিয়ে আপনারা ওইটার মতো করে না, আবার ওইটা ডিফারেন্স করে কাজটা করতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা মানে পরবর্তী ক্লাসগুলো দেখবো আর কি, ওইগুলা পরেই আমরা আলোচনা করি। আর এখন আমরা তাহলে চলে যাই যে আমরা মেনু ডিটেলসে। ঠিক আছে, তো মেনু ডিটেলসের যে আলোচনাটা সেটা আমরা প্রথম থেকে দেখি। এখানে ফাইল, এইখানে এই যে মেনুগুলা, ফাইল এডিট, হ্যাঁ, ফাইল এডিট, তারপর হচ্ছে অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। তো এই যে মেনুগুলা, এই মেনুগুলার কিভাবে আমরা কাজগুলা করব। আচ্ছা, এই মেনুগুলার কাজগুলা করার জন্য আপনাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই মেনুর কাজ। প্রথমে আমরা যদি ফাইল মেনুতে আসি, নিউ, ফাইল থেকে নিউ, এটা তো সবাই পারেন। ফাইল থেকে নিউ, ওপেন, কিভাবে ওপেন করতে হবে। তারপর হচ্ছে নিউ ফ্রম টেমপ্লেট, আপনার যদি কোনো টেমপ্লেট তৈরি করা থাকে সেটা আবার ওপেন করতে পারবেন। সেম জিনিস, যে এআই ফাইল যদি আপনার সেভ করা থাকে সেটাকে খুব সহজে এখান থেকেও সেভ করতে পারেন, অথবা এখান থেকেও ওপেন করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, মানে যদি টেমপ্লেট তৈরি করা থাকে আর কি ওপেনের ক্ষেত্রে, সরি, এটা কি নিউ ডকুমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, আর ওপেনের ক্ষেত্রে কন্ট্রোল ও দিয়ে আমরা যেভাবে ওপেন করতে পারি। তারপর হচ্ছে ওপেন রিসেন্ট ফাইল, আমরা যদি রিসেন্ট ফাইল যেগুলো কাজ করেছি অলরেডি, সেইগুলা কিন্তু ফাইল এখান থেকে 1 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত এখানে শো করতেছে। 1 থেকে 20 পর্যন্তই শো করবে। তারপরে যদি নতুন আরো কোনো কাজ এখানে নিয়ে আসি তখন এটা মানে চলে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ক্লোজ উইন্ডো। ক্লোজ উইন্ডো কিভাবে আমরা ক্লোজ করতে পারি, এটাকে এখান থেকে সরাসরি আবার ক্লোজ করতে পারি। সেভ, কিভাবে সেভ করতে হবে এটা তো জানেনই। তারপর হচ্ছে সেভ অ্যাজ, কোনো ভিন্ন নামে অথবা ভিন্ন স্থানে সেভ করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। এটা তো জানেনই নাকি? আচ্ছা, পরে আমরা দেখাবো কিভাবে ফাইল ফরম্যাট। আচ্ছা, দেখেন, হ্যাঁ, সেভটা দেখাচ্ছে আবার। এই যে এই সেভ অপশনে আইসা আপনি শুধু এআই ফাইল
এবং পিডিএফ, ইপিএস। এগুলো সম্পর্কে একটা ধারণা দেন, হ্যাঁ, এটা বুঝি না। এগুলা বুঝতেছেন না। আচ্ছা, এআই ফাইল হচ্ছে আপনি যখন যে এই যে আমরা এখানে যেই ইন্টারফেসটা সহ যে কাজটা করেছি না, এইটা সহ সেভ হয়ে যাবে। মানে এরকম ভাবে আবার এটা অল হবে অল হবে, এখানে এসে আবার ওপেন হয়ে যাবে। ফটোশপে কাজ করছেন, জি, পিএইচডি তে হ্যাঁ, যেরকম ফটোশপে আপনি পিএইচডি তে কাজ করছেন, এআই হচ্ছে ইলিস্ট্রেটর, অ্যাডোবি ইলিস্ট্রেটর। তো অ্যাডোবি ইলিস্ট্রেটরে আবার ওপেন হবে আপনার এই কাজটা, জেপিজি হবে না। জেপিজি তে করতে গেলে দেখেন এখানে কিন্তু জেপিজি এবং পিএনজি অপশন নাই। পিডিএফ, পিডিএফ হচ্ছে যে আপনার এই অ্যাডোবি পিডিএফ অপশন হচ্ছে, পিডিএফ এ আপনার অনেক ফুল হাই এইচডিতে আপনার কনভার্ট করলে আপনার প্রিন্ট করতে সুবিধা হয়। ঠিক আছে, ওইটা আপনার পিডিএফ ভার্সন ওইটা। হ্যাঁ, ইপিএস আচ্ছা, ইপিএস, ইপিএসটা আপনার যখন প্রিন্টারে যখন বায়ারকে দিবেন, এটাকে ইপিএস ভার্সনে দিলে তারা খুব কমফোর্টেবলি ভাবে সে কাজটা করতে পারবে। ঠিক আছে, এবং প্রিন্টের দোকানে তারা যদি নিয়ে যায়, তাহলে ওইখান থেকে তার ফন্টগুলা মানে আঁকা বাঁকা হয়ে যাবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়াচাড়া করবে না। ইপিএস এ দিলেন, হ্যাঁ, ইপিএস এ দিলে পেন ড্রাইভে নিয়ে গেলাম, ওখানে গিয়ে হ্যাঁ, দিলাম, আঁকা বাঁকা হয়ে যেতে পারে এটা। EPS ইপি, দিলে হবে। হ্যাঁ, এআই ফাইলে দিলে আপনার ওটা সমস্যা হয়ে যাবে। দেখা গেছে আপনি বাংলাতে লিখছেন, তখন এটা ইংলিশ হয়ে যাবে। সেই জন্য আপনার ইপিএস এ এবং ফন্টটাকে ভেঙে, ফন্টটাকে না ভাঙলেও হবে, তবে ইপিএস এ দিলে আপনার ওটা ঠিক থাকবে। মানে যেমন ওয়ার্ডে যেমন পিডিএফ করলে পরে যেমন কোনো লড়াচড়া করে না, হ্যাঁ, EPS এ যেমন লড়াচড়া করবে না, না লড়াচড়া করবো, এখানে থেকে আপনি এডিট করতে পারবেন। এডিট করা যাবে। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে ইলিস্ট্রেটর টেমপ্লেট, এটা দিয়েও আপনি যে টেমপ্লেটটার কাজ করা হয়, আবার এসবি, এগুলো বেশি একটা ইউজ করা হয় না। আচ্ছা, যাই হোক, তো আপনার এই কয়টাই মানে মোটামুটি আপনি ইপিএস আর ইলিস্ট্রেটর এটা ইউজ করতে হয়। আর পিডিএফটা হচ্ছে জাস্ট প্রিন্টের জন্য, দেখার জন্য, আর বাইরে এটা ভালোভাবে হাই কোয়ালিটি রেজুলেশনে সে দেখতে পারে। ওয়েব ফরম্যাট দেখা হ্যাঁ, ঠিক আছে। তো আচ্ছা, এটা হচ্ছে এখানে বিষয়। তো এখানে আমরা তাহলে ওপেন রিসেন্ট ফাইল, সেভ, ক্লোজ, আবার সেভ, কোনটা এটা, এটা, এটাও সেম বিষয়। এখানে ওই কয়টা ফরম্যাটে আছে, এখানে যদি আমি আসি, এখান থেকে ওই যে কয়টা ফরম্যাটে আপনি নিতে পারবেন। সেভ আর সেভ এস, সেভ এস হচ্ছে এটা সেভ করে রাখলেন, অন্য নামে অন্য জায়গায় আরেকটা সেভ করতে পারবেন, এটাকেই সেভ এস বলে। ঠিক আছে, সেভ বলে। ওকে, তো তারপর দেখেন যে সেভ টেমপ্লেট, আপনি যদি কোনো টেমপ্লেট তৈরি করতে চান, তাহলে এখান থেকে সেভ টেমপ্লেট তৈরি, ওটাকে আবার টেমপ্লেট হিসাবে রাখা দিতে পারবেন। কপি করে রাখতে পারবেন, একটাকে দুইটা করে রাখতে পারবেন, মানে ডিফল্ট দুই জায়গায় রাখতে পারবেন। সেভ এ সিলেক্ট, আচ্ছা, সেভ এ সিলেক্ট এটা মোটামুটি প্রয়োজন পড়ে না। আচ্ছা, তারপরে হচ্ছে যে পরে আসে যে সার্চে অ্যাডোবি স্টোক, আমাদের স্টোক যদি প্রয়োজন হয় কখনো, আমরা যে ডিজাইনটা করব সেটার মধ্যে যদি কোনো অ্যাডোবি স্টোকের প্রয়োজন হয়, তাহলে আপনি এখান থেকে হয়তো বা এই ডিজাইনের মধ্যে এই অ্যাডোবি স্টোকটা দিতে পারবেন। তবে এটা আমার মনে হয় না এটা কাজে লাগে আপনার ওইরকম কিছু। তো স্টোক বলতে অ্যাডোবির যে এই লোগোটা, এটা আপনার ডিজাইনের মধ্যে অনেক সময় সেট আপ হয়ে থাকে। আচ্ছা, তারপরে আপনারা বিহাইন্স তো চিনছেন নাকি, বিহাইন্সের অ্যাকাউন্ট করছেন না? আচ্ছা, বিহাইন্সের কিন্তু একটা ভালো একটা পোর্টফোলিও সাইট, এটা আমি বলতেছি। তারপর দেখেন প্লেস, প্লেস আপনি যে কোনো ছবিকে প্লেস করতে পারেন, সরাসরি এখান থেকে ওপেন করতে পারেন। ধরেন আমি এখান থেকে এই কয়টা আমি কপি করলাম, হ্যাঁ, এই কয়টাই নিলাম ধরেন সাপোজ। এটাকে লিঙ্ক দিলে কি হবে, এটা এই যে ক্রস চিহ্ন আসবে, আর লিঙ্ক যদি উঠায় দেন তাহলে এটা সুন্দরভাবে সে বসবে। ঠিক আছে, তারপর হচ্ছে শো ইনপুট অপশন, এটা যদি আমি দিয়ে দিই তাহলে সে শো করে দেখাবে যে আমি কোন কোন জায়গায় ইনপুট করব। ঠিক আছে, ধরেন এখানে একটা করলাম, আবার এখানে আরেকটা করলাম, মানে এক এক কোথায় কোথায় শো করবে, শো করাবো। হ্যাঁ, আর শুধু মানে কোনো কোনো অপশন না দিলে এমনিতে আপনার আর আপনার সব এক জায়গায় বসে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শো, এভাবে আপনি ই করতে পারবেন। ওইটা আপনি স্ক্রল হলে পরে তো একটা লিংক আসছে, এই যে মাঝখানে হ্যাঁ, ক্রস আসতেছে না, এটা ইলিস্ট্রেটর আসেই। হ্যাঁ, সমস্যা এমবার্ট করতে হবে, ঠিক না? ও হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ, এমবার্ট করে দিলে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এনবার্ট করলেই ঠিক হবে, আর আনএমবার্ট করলে আপনার ক্রস চিহ্নটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা তাহলে আমরা বুঝতে পারলাম। এখন পরের ধাপে যাই, ফাইল থেকে আরো অনেক লম্বা, আমরা যদি আলোচনা করতে থাকি তাহলে 3 ঘন্টাতে শেষ হবে না। তবে আমি যেহেতু আমার এই 4টা থেকে ইটা শুরু হবে এক্সামটা, সেই জন্য আমি
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব আপনাদেরকে যেগুলা না না দেখাইলেই নয় সেগুলা খালি আমি দেখাই দিব। আর যদি ওইখান থেকেও কোনো সমস্যা আপনারা ফেস করেন তখন আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে ওইখানে আপনাদেরকে দেখিয়ে দেব। ওকে, তাহলে এখানে প্লেস আমরা বুঝতে পারলাম। এক্সপোর্ট, এই দেখেন আপনারা সবসময় এখান থেকে সেভ করবেন এক্সপোর্টে। এক্সপোর্টে আসলে ওইখান থেকে আপনি এক্সপোর্ট এক্স থেকে আপনি যে কোনোভাবে আপনি সেভ করতে পারবেন, যেমন পিএনজি, পিএসডি, হ্যাঁ, যে কোনো আকারে সে এখান থেকে কিন্তু সেভ করে দিতে পারবে। পিএনজি, তারপর হচ্ছে জেপিজি, তারপরে হচ্ছে কি এই দুইটাই তো, এই দুইটা আপনার যখন প্রয়োজন হয়, পিএইচডি প্রয়োজন হয়, তো এইগুলাকে আপনি যদি পিএইচডি যদি করতে চান এখান থেকে তো আবার পিএইচডিও আপনি করতে পারেন ইচ্ছা মতো। ফটোশপে প্রয়োজন হবে, ফটোশপে। হ্যাঁ, মানে আপনি এই যে একটা জিনিস অনেক সময় ইলিস্ট্রেটর অনেক হাই রেজুলেশনের, সেটা আপনি কিছুতেই ফটোশপে কাজ করতে পারতেছেন না, সেই জন্য সেটাকে আপনি ইলিস্ট্রেটর কাজটা করে পরে দেন এটাকে আপনি ফটো, হ্যাঁ, পরে ফটোশপে আবার কাজ করতে পারেন। সে হচ্ছে আপনার হ্যাঁ অনেক টাইমে হচ্ছে ওটা ইলাস্ট্রেটরে পেন টুল দিয়ে হ্যাঁ সঠিকভাবে কাজ করা যাবে সব সময়। কি মানে কাজ, একটা লগো নামানোর পরে হচ্ছে ওইটা হ্যাঁ, পেন টুল দিয়ে কাটতে আসছে ঠিক জায়গায় পয়েন্টার আটকাতেছে। এই জন্য আপনাকে অনেক জুম করে পয়েন্টটাকে তাক করতে হবে, দিচ্ছি আমি হয় না? জায়গায় ওই জায়গায় আসতেছে যে জায়গায় দিতে হচ্ছে জুম করে। হ্যাঁ, এটা আরেকটা কারণ আছে, এটা হচ্ছে যে অনেক ছোট জায়গায় যদি কাজ করেন, মানে এরিয়াটা যদি ছোট জায়গায় করেন তখন কিন্তু এটা হবে না। আর যখন কি করবো? তখন ওইটা এই শিফটে ধরে কাজটা করতে হবে, অথবা শিফট কন্ট্রোল ধরে তখন বসায় দিতে হবে। কন্ট্রোল ধরে আপনি বসায় দিতে পারেন, আচ্ছা। ঠিক আছে? কন্ট্রোল ধরলে ফটোশপে আবার মানে এক্স্যাক্টলি হয়ে যায়, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন তাহলে প্লেসের বিষয়টা। প্লেস, সরি প্লেস না, এক্সপোর্ট। এক্সপোর্ট এখান থেকে দেখেন, এক্সপোর্ট ফর স্ক্রিন, আপনার যে স্ক্রিন থেকে যেটা সরাসরি যে আমরা করতে পারি, এই যে হ্যাঁ এটা করা যাবে আর কি। এভাবে আপনি সেভ করতে পারবেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এক্সপোর্টে যাই, এক্সপোর্টে যাওয়ার পরে সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবটা আমরা অলরেডি আমরা জানি যে কিভাবে সেভ ফর ওয়েব করতে হয়। এবং সেভ অ্যাজ আর সেভ ফর ওয়েব, সেভ অ্যাজ বলতে বোঝাচ্ছে যে আপনি সরাসরি এখানে এই নর্মালি যে আমরা সেভ করি ওইটার মাধ্যমে এখান থেকে সেভ করতে পারেন। আর সেভ অ্যাজ তো ওই সেভ ফর ওয়েব তো বুঝতে পারছেন যে ইন্টারনেটে গিয়ে সেভ হবে, ঠিক আছে? আপনি এইখান থেকে এক্সপোর্ট থেকেই ভালোভাবে আপনি যে কোনো কিছুকে হাই রেজুলেশন, আর আপনাদের একটা প্রবলেম দেখছি বিশেষ করে ওনার, সেটা হচ্ছে যে আপনি হাই রেজুলেশন দিতে পারছেন না। এইখানে আপনি যে কোনো কাজ করার পরে ধরেন লোগো ডিজাইন লেখার পরে যেখানে হাইট ওয়েট, এখান থেকে আপনি ধরেন 2000 দিয়ে দিবেন, ঠিক আছে? এখন তো এটা আপনার কোনো মাপ দিতে হচ্ছে না, যখন হাই রেজুলেশন দিতে চান তো 200 দিয়ে দেন, এটাকে হাই রেজুলেশন অনুসারে আপনি সেভ করে পরে আপনি এখানে পাঠায় দিবেন। দিতে হবে। হ্যাঁ এটা ওয়েট দেখাচ্ছে না। হ্যাঁ, হাইট উইথ, ও হ্যাঁ, এই যে নিচের এখানে ক্লিক করলে এটা অটোমেটিক হবে না, না, এটা হাইট উইথই। আপনি যদি 2000 পিক্সেল দেন পরে নিচেরটাতে ক্লিক করলে অটোমেটিক এটা এই চেঞ্জ হয়ে যাবে এবং অনেক পিক্সেলে সে আসবে। মানে 2000 পিক্সেলে আসলে অনেক বড় একটা ভালো হাই কোয়ালিটির রেজুলেশন দিবে, ফাটবে না। সেই জন্য যখন আপনাকে বায়ারকে দিবেন তখন ওই একটা দিবেন এরকম ভাবে, আরেকটা দিবেন উনি যেই মাপে চায় সেই মাপে, কারণ সে দেখে যাতে ভালো লাগে তার কাছে, সেই জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে 24টা আপনি সবসময় দিতে চাইবেন যে 24টাই কিন্তু খুব বেস্ট একটা বিষয়। আর জেপিজি যখন করবেন তখন হাই দিতে পারেন, হাই দিয়ে দেবেন জেপিজিতে। আর পিএনজি আপনি 24 দিবেন। ওকে, দ্যাটস এনাফ। আর এখান থেকে আপনি যদি কি বলে গিফট ফাইল দেন, তাহলে আপনি গিফট ফাইল হচ্ছে এই এখানে কত বিট, এই বিটের দরকার নাই। প্রথমে আপনি গিফট ফাইলের সাধারণত যেই বিটের কাজ করা হয় আর কি, ওই বিটে দিলেই হয়, ঠিক আছে? প্রথমটাতেই দিতে পারেন, আপনি 128 দিতে পারেন। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে এখানে সেভ করা লাগবে। সেভ হয়ে গেছে না? আচ্ছা, তারপরে দেখেন প্যাকেজ, এটা হচ্ছে কন্ট্রোল কি কন্ট্রোলারটা সি। আচ্ছা, প্যাকেজ। তারপরে দেখি এখান থেকে কি আছে, স্ক্রিপ্ট।
স্ক্রিপ্টে আসার পরে এখান থেকে ফ্ল্যাশ, এসএস ফ্ল্যাশ, ওকে এগুলা মোটামুটি আর প্রয়োজন পড়ে না। সেভ এস পিডিএফ এগুলো একই অপশন বারে বারে দেওয়া এক এক জায়গা থেকে। ডকুমেন্ট সেট আপ, এখান থেকে কিভাবে ডকুমেন্টটাকে সেট আপ করতে পারেন এখানে যদি আসি, এই ডকুমেন্টটাকে যদি আমরা সেট আপ করে জেনারেলি এখান থেকে বিভিন্নভাবে আপনি ওইটার সাইজ টাইজ দিতে পারবেন। ওই যে এখানে আর্টবোর্ডটা যত বেশি কম নিয়ে আরও এখান থেকে কাজটা করতে পারেন। হ্যাঁ, তারপরে ফাইল থেকে সেভ ডকুমেন্টে যদি আবারও যাই, এখান থেকে আপনি ডকুমেন্টে আরও এখান থেকে কম বেশি টপ টপ বটম এখান থেকে নিতে পারবেন। তারপরে মিলিমিটার সেন্সি কোনটা নিয়ে আপনি ডকুমেন্টে কাজ করতে চান, যেটা আমরা এডিটে গিয়ে ফটোশপে কাজটা করতাম, ওই যে আর্টবোর্ডের কাজটা করতাম, সেটা এখান থেকে ডকুমেন্টের সেট আপটা করতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা তো বুঝতে পারছেন মোটামুটি আর্টবোর্ডে যেভাবে সেট আপ। হ্যাঁ, হ্যাঁ, আর এই যে আপনার রুলারের সমস্যা। রোলারের সমস্যা, হ্যাঁ, কি আমার সমস্যা? মনে করেন যে 5 মিলিমিটার বা 10 মিলিমিটার বা 20 মিলিমিটার পরে আমি এটা এই দাগটা নিব। হ্যাঁ, এটার জন্য এটা হচ্ছে মাপ দেওয়ার জন্য ডিরেক্টলি ম্যানুয়ালি ওরা জানে যে আমি 10 মিলিমিটার নিব। হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা কীভাবে নিব? তখন ওই যে ভিউয়ে যাবেন, দিয়ে গেলাম। ভিউ থেকে এখান থেকে করবেন গ্রিড, নিউ গ্রিড, গ্রিডে যাবেন, গ্রিডে গিয়ে ক্লিয়ার না, হ্যাঁ সরি, গ্রিডে যাবেন, এখান থেকে ডিফাইন গ্রিড, এখান থেকে আপনি ইচ্ছা মতো মিলিমিটার, কত মিলিমিটার দরকার সেটা কিন্তু দিতে পারবেন। কাস্টম, আপনি এখান থেকে কাস্টম আছে, তো এখান থেকে আপনি কাস্টমে যে কত মিলিমিটার নিতে চান। আচ্ছা, স্কেল তো হ্যাঁ, এটা দেখান তো 10 মিলিমিটার পরে নিব বা 20 মিলিমিটার পরে নিব। পরে নিব। হ্যাঁ, ধরেন এখানে মিলিমিটার, ইঞ্চি, মিলিমিটার নাই তো সেন্টিমিটার, এমএন দিলে তো হচ্ছে না, এখানে মিলিমিটার নেই, সেন্টিমিটার, ইঞ্চি, হ্যাঁ এখানে আছে আর কি। আচ্ছা, স্কেলের সাইজ এটা গ্রে স্কেল, ওটা শুধু ছোট একটা পয়েন্ট আসতো। হ্যাঁ, হ্যাঁ, ক্লিক করলে দুইটা আসতো। এটা আবার পার্সপেক্টিভ। না না এটা হবে না। আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি, এখন এখানে খুঁজে পাচ্ছি না, পরে আপনাকে দেখাই দেবো না। হ্যাঁ, ইম্পর্টেন্ট, আচ্ছা আমি পরে দেখাই দিচ্ছি। ওকে, ডকুমেন্ট সেট আপ, তারপরে হচ্ছে ডকুমেন্ট মোড কালার। হ্যাঁ, এখানে যে মোড কালারটা আপনি সিএমএকে অথবা আরজিবি কোনটাতে আপনি রাখা কাজটা করতে পারবেন। ফাইল ইনফো গিয়ে এখান থেকে আমি যদি যাই, ধরেন হচ্ছে ফাইল ইনফো থেকে এখান থেকে আপনি প্রেফারেন্সে যাই, শো, তো এখান থেকে অনেক কিছু যে যখন সেভ করেন, যেটার মধ্যে একটা কপিরাইট থাকবে কিনা সেটার জন্য, আর পুরাপুরি এখান থেকে আপনি প্রত্যেকটা এই অফ ফেস এসিও বলতে আপনাকে এটাই বোঝাচ্ছে। এসিও সম্পর্কে দিয়ে আপনাদের ধারণা আছে কি? হ্যাঁ, এসিও সম্পর্কে, এসইও হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ওটা তো নেই। নাই। আচ্ছা, এটা হচ্ছে আপনারা যখন গিগ তৈরি করবেন তখন এটার প্রয়োজন হবে। গিগ বলতে ফাইবারের, যখন আপনি একটা গিগ তৈরি করবেন তখন আপনার নাম, ফুল নাম আর সব কিছু এখানে ডিটেলস দিয়ে দিতে হবে। যেরকম একটা টাইটেল দিতে হবে, যে গিগে আপনি কাজ করেন, অথর আপনি ওইটাই দিয়ে দিবেন। তারপর টাইটেল ক্লিক করলেন, মানে সব কিছু আপনি যে ডিজাইনটা করছেন সেটার ফুল ডিটেলস এখানে দিয়ে দিবেন। তারপর রেটিং 100, এখানে 5 স্টার দিয়ে দিবেন। কিওয়ার্ড কিছু কিওয়ার্ড ইউজ করবেন। ঠিক আছে, যখন আমি একটা গিগ, কিওয়ার্ড বলতে কি বলতে হচ্ছে? মূল কথা বলে না। হ্যাঁ কিওয়ার্ড বলতে হচ্ছে যে যেগুলো সার্চ দিলে আপনার গিগটা র্যাঙ্ক করবে, মানে সবার সামনে চলে আসবে, এইটার জন্য কিওয়ার্ড বলে। তো এগুলো আপনাদেরকে আমি দেখাই দিব, অথবা ভিডিও টিউটোরিয়াল রেফারেন্স করব, যাতে আপনারা খুব তাড়াতাড়ি একটা জিনিস কাজ আয়ত্ত করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে তাহলে এইভাবে আপনি প্রত্যেকটাই দেখে দেখে করতে পারেন। ইনফো থেকে আপনি এটার প্রত্যেকটা জিনিসের ইনফরমেশন দিতে পারেন। তারপর এটা তো প্রিন্ট,
তারপর হচ্ছে এটার মধ্যে কি, এটা হচ্ছে এক্সিট, এখান থেকে এক্সিট করা। আর প্রিন্ট করতে চাইলে আপনি ইলাস্ট্রেটর থেকে আপনি যে কোনো কিছুকে প্রিন্ট করতে পারেন। প্রিন্ট করার জন্য এখান থেকে ডিফল্ট ভাবে প্রিন্টার প্রিসেট আপনার তো এটা কাস্টম থাকবে। আহ, তো এখানে প্রিন্টারের নাম দিয়ে দিবেন, যে প্রিন্টারটা আপনি ব্যবহার করবেন সেই প্রিন্টারের নাম দেওয়া থাকবে। তারপর কত কপি করতে চান, তারপর হচ্ছে যে এখান থেকে আমরা নিচের দিকে আসি, দেখি এখান থেকে যে এদিকে আসি, যদি এটা এখন শো করতেছে না, প্রিন্টার যদি থাকতো তাহলে এটা অবশ্যই শো করতো। প্রিন্টার থাকলে অবশ্যই অনেক সময় শো করে। হ্যাঁ, তো তারপরে আপনি ওকে দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ফাইল মেনু, আমরা অটোমেটিক দেখলাম, ফাইল নিয়ে অনেক আলোচনা করে ফেলছি। তারপরে দেখেন এডিট, এডিট থেকে প্রথম হচ্ছে আনডু পার্সপেক্টিভ হচ্ছে, আনডু রিডু তো বুঝতে পারেন পারেন না, কন্ট্রোল জেড দিলে আনডু, কন্ট্রোল রিডু হচ্ছে কন্ট্রোল শিফট জেড, কাট, কাট কন্ট্রোল এক্স, কপি কন্ট্রোল সি। এগুলো তো অলরেডি, এটা তো আর দেখানোর দরকার নাই, না দেখাতে হবে। কাট, কপি, পেস্ট, পেস্ট, পেস্ট কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে, কিন্তু অন্য এক জায়গায় পেস্ট হবে। আর এখানে পেস্ট ইন ফন্ট মানে একটা শেপের উপরেই ফেন্ট কি হবে, ফন্টটা সামনে সামনে ই আসবে, সামনে আসবে। আর এটা হচ্ছে পেস্ট ইন ব্যাক, পিছে কন্ট্রোল ভি দিলে পেস্ট, একটা শেপ আপনি তৈরি করছেন সেটার পিছে আপনি পিছনে আপনি রাখতে চান, সেক্ষেত্রে এভাবে পিছনে রাখতে পারবেন। দেন হচ্ছে পেস্ট ইন প্লেস, আপনি প্লেস বলতে যে কোনো জায়গায় প্লেস করতে পারবেন। আচ্ছা, এটা দেখাবো না। ওকে, ডান। তাহলে আমরা ধরেন এটাকে, এই যে এই লোগোটাকে, এটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল সি কপি করলাম, এডিটে যাব, প্লেসড ইন প্লেস, আমি যে প্লেসে রাখবো সেই প্লেসে সে যাবে। এই যে এখানে আমি যদি ধরেন এই জায়গায় রাখলাম, ওটা কপি হয়েছে না নাকি, কপি, কপি করলাম, কপি করে পেস্ট ইন প্লেস। প্লেস বলতে এটা ওই জায়গাতেই বসছে, হ্যাঁ সেম জায়গাতেই বসছে। প্লেস, প্লেস বলতে যে জায়গায় আছে সেখানে, মানে ফন্টের মতোই, মানে সামনে, সামনে যেরকম এটা সামনেই আসে। যদি আমি কালারটা চেঞ্জ করে দেখি যে দুইটা জিনিস কিন্তু সামনেই আছে। ক্লিয়ার হলাম না। হলেন না ক্লিয়ার? মানে পেস্ট ইন ফন্ট যেটা করি না, ওটা হচ্ছে আমি কন্ট্রোল এফ দিলে তো এমনি অটোমেটিক্যালি সামনে আসে আসে। সেম ভাবে এটাও পেস্ট ইন ফন্টের মতোই কাজ করে, এটা সামনেই থাকে না। সামনে থাকে। এটা প্লেসের যে কাজ আর এই ওই ইয়ার কাজ একই, হ্যাঁ একই, একই কাজ। ঠিক আছে, তারপরে এখান থেকে দেখেন পেস্ট অন অল আর্টবোর্ড, আপনার যদি এখানে দুই তিনটা আর্টবোর্ড নেন তাহলে সবগুলো আর্টবোর্ডে চলে যাবে। তারপর ক্লিয়ার করলে এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, মানে যে যে শেপটা নিয়েছিলেন সেটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, আমরা ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কোনো ওয়ার্ডকে খুঁজে বের করতে চাইলে এখান থেকে আপনি ফাইন্ড করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন। তারপর হচ্ছে চেক স্পেলিং গ্রামার, আপনি স্পেলিং ইংলিশ যদি বানান কোনো অশুদ্ধ থাকে সেটাকে শুদ্ধ করতে পারবেন। তারপর হচ্ছে ইডিট থেকে কাস্টম ডিকশনারি, এটা আপনি ইচ্ছা করলে ডিকশনারি দিয়েও এই স্পেলিং গ্রামারের কাজটা করতে পারবেন। এটি থেকে কালার্স, এখান থেকে কালার্স কি রেকর্ড, হ্যাঁ রিকালার, রিকালার আপনি যদি কালার অন্য কালার দিতে চান তাহলে রিকালার দিতে পারবেন। আচ্ছা, ট্রান্সপারেন্সি, এখানে ট্রান্সপারেন্সি এইগুলা মোটামুটি এই নিচের গুলা বেশি একটা প্রয়োজন হয় না। তারপর হচ্ছে কিবোর্ড শর্টকাট, এখান থেকে যদি আপনি ইচ্ছা করেন যে অনেক কিছু বিষয় যে আপনি কিবোর্ড শর্টকাটে আপনি রূপান্তরিত করতে চান, যদি আমি এখানে যাই, ধরেন সাপোজ আমি ধরেন এই যে এখানে তো শর্টকাট অলরেডি দেওয়া আছে যে কোনটা দিয়ে কি কি কাজ করবেন। হ্যাঁ, শর্টকাট তৈরি করতে পারবেন নিজের ইচ্ছা মতো, অলরেডি দেওয়া আছে। আর যেগুলোর মধ্যে দেওয়া নাই সেগুলোতে আপনি আহ, আপনি বসায় দিতে পারবেন। ঠিক এটা আছে, টুলস বারের শর্টকাট। ধরেন এই যে স্টার্ট টুলবার, এটাই আমরা তৈরি করব। তাহলে স্টার্ট না, তাহলে এখানে দিলাম হচ্ছে এস, এখানে দিলাম এস, এস এস দিলাম, এস এস দিয়ে আমরা ওকে সাব দিলাম। নিউ নেম শর্টকাট, এটার নাম হচ্ছে স্টার্ট দিয়ে দিলাম, এস টি আর্ট স্টার্ট।
দেখি আমরা আসে কিনা। স্টার্ট কন্ট্রোল কি শুধু এস না, এস এর চাপ দিয়ে দেখেন স্টার্ট চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এডিট সম্পর্কে আরো আপনারা প্রিফারেন্স থেকে যদি যাই আমরা, প্রিফারেন্সের, হ্যাঁ এটা ছিল কিবোর্ড এডিট, এডিট থেকে শর্টকাট মাই সেটিং থেকে দেখি এক্সপোর্ট সেটিং, এক্সপোর্ট সেটিং, তারপরে এখান থেকে মাই সেটিং, ইম্পোর্ট সেটিং, আচ্ছা ইনফো সেটিং এগুলো দরকার হয় না বেশি একটা। তারপরে প্রিফারেন্স থেকে যদি যাই আপনার গ্রিড অ্যান্ড গ্রিড জেনারেল সিলেকশন আর্টবোর্ড ডিসপ্লে। আচ্ছা, এখানে আপনার আর্টবোর্ডের যে ডিসপ্লেটা সেটার কালারটা কেমন রাখতে চান সেটাও কিন্তু আপনি ইচ্ছা করলে রাখতে পারেন, ঠিক না? এটা কোথা থেকে? এডিট থেকে প্রিফারেন্স, এখান থেকে আপনি যদি মনে করেন যে ইউজার ইন্টারফেস, এখানে আইসা আপনি ইন্টারফেসের কালারটা কেমন রাখবেন, ব্ল্যাক রাখতে চাইলে আপনি ইচ্ছা করলে ব্ল্যাক হয়ে যাবে। তারপরে যদি ফুললি হোয়াইট রাখতে চান ফুললি হোয়াইট রাখতে পারবেন। ফুললি যদি মনে করেন যে কোনটা, না এটা হচ্ছে কেন প্রয়োজন হয় না, কারণ প্রয়োজন হয় আপনি মনে করেন সাপোজ অনেক সময় অনেকক্ষণ তাকায় থাকবেন, তখন ব্ল্যাক মানে কালো করে রাখলে আপনার চোখের রিফ্লেক্টটা কম হবে, সেই জন্য আপনার এখানে অনেকগুলো কালার দিয়ে দিয়েছে। তো অনেক সময় কালারে আপনার সার্চ খায়, মানে সার্চ ব্যাটারির টানে, বুঝছেন? যদি আপনি কালোটা দেন তাহলে সার্চ কম কাটতেছে, মানে লাইট কম হলে কম কাটে, বুঝতে পারছেন? এটা একটা বিষয়। আর চোখের যে রিফ্লেক্ট হয়, চোখের যে সমস্যাটা হয় সেটা আপনার এখান থেকে যদি কালোটা করে রাখেন, অনেক সময় রাত্রে আপনি কালোটা নিয়ে নিতে পারেন, দিনে আপনি হোয়াইটটা নিলেন। এটা কি প্রিফারেন্সের ভিতরে? হ্যাঁ প্রিফারেন্স। তো প্রিফারেন্স থেকে আরো অনেক কিছু আছে, এগুলো আপনারা কাটাকাটি করে দেখেন সবগুলা, টাইপ দিয়ে কিভাবে টাইপ, তারপর হচ্ছে সিলেক্ট ডিসপ্লে, ডিসপ্লে থেকে এখান থেকে আপনি ইচ্ছা করলে কালারটা আরো কমায় বাড়ায় নিতে পারবেন। তাহলে এটা হচ্ছে কোথা থেকে আমরা গিয়েছিলাম? প্রিফারেন্স। প্রিফারেন্স থেকে আপনি এইভাবে কালার টালার চেঞ্জ পরিবর্তন করতে পারেন। তারপর চলে আসি অবজেক্ট। অবজেক্ট থেকে মনে করেন যে আমরা এই যে এটা একটা অবজেক্ট না, মানে লেখা, এটা একটা লেখা, এই লেখাটাকে আমরা চাচ্ছি যে অন্য একটা কালারে রূপান্তরিত করব, বা এটাকে আমরা অন্য কিছুতে কনভার্ট করি। ট্রান্সফর্ম, এটাকে যদি আমরা ট্রান্সফর্ম, তো অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে। তারপরে আপনাদের কি ট্রান্সফর্ম এখান থেকে পাবেন, ট্রান্সফর্মের অপশন, এটাকে রোটেট করার জন্য মুভ মুভ করতে পারবেন, এইগুলো অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে। তারপরে হচ্ছে এগুলো তো নিয়ে তাহলে আলোচনা করার দরকার নাই। তারপরে দেখেন অ্যারেঞ্জ, বিগ টু ফন্ট, ওই যে আমরা ব্র্যাকেটের মাধ্যমে যেভাবে নিয়ে আসতে পারি, অথবা রাইট বাটনে ক্লিক করলে বিগ টু ফন্ট, বিগ টু ব্যাকওয়ার্ড, তারপর হচ্ছে ফরওয়ার্ড, তারপরে ব্যাকে কীভাবে নিতে পারেন সেটা হচ্ছে অ্যারেঞ্জ। এটা কি সম্পর্কে বুঝতে পারছেন না? অ্যারেঞ্জ অ্যারেঞ্জ না। অ্যারেঞ্জ বুঝেন নাই? আচ্ছা, অ্যারেঞ্জ না তো বোঝার কোনো কথাই না। ধরেন হচ্ছে এই যে দুইটা অবজেক্ট না এখানে, হ্যাঁ, এখানে দুইটা না বেশি, ধরেন এই যে দুইটা, এখন কোনটা উপরে আছে বলেন তো? উপরেরটা উঠে। উপরটা কোনটা? সবুজটা। ধরেন এটা উপরে আছে, এটাকে যদি আমি নিচে যাই, এই নিচে নেওয়ার যে অপশনটা তাকে অ্যারেঞ্জ বলা হয়। নিচে নিতে কন্ট্রোলের যে ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মারলে হ্যাঁ চলে যায়, কিন্তু এটা আপনি অ্যারেঞ্জ করতে পারেন কোথা থেকে? এটা যাবেন হচ্ছে কোথায়? অবজেক্ট থেকে অ্যারেঞ্জ থেকে এটা সেন্ড টু ব্যাক, পিছনে চলে যাবে। আবার মনে করেন যে এটাকে রাইট বাটনে ক্লিক করেও আপনি অ্যারেঞ্জ করতে পারেন, এটা কি অ্যারেঞ্জে যাবেন, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, বুঝতে পারছেন? তাহলে এখানে সেন্ড টু ব্যাক, ফরওয়ার্ড, আপনি সব কিছু করতে পারবেন, প্রত্যেকটা আমি একটা জাস্ট দেখাই দিলাম, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমরা অ্যালাইনমেন্ট, এখানে দেখেন অ্যালাইনমেন্টের অপশন আছে। আপনি ইচ্ছা করলে অ্যালাইন সেন্টার, অ্যালাইন যে কোনো ধরনের অ্যালাইন করতে পারেন, ভার্টিক্যালি, টপ, সেন্টার, যেভাবে ইচ্ছা সেইভাবে আপনি এটাকে অ্যালাইন করে নিতে পারেন আপনার নিজের মতো করে। ওকে, আচ্ছা অ্যালাইনটা তাহলে আপনারা অলরেডি বুঝে গেছেন, এবং এখানে ট্রাই করলে বুঝতে পারবেন, জাস্ট আমি একটা দিয়ে বুঝাইলাম। তারপরে এখান থেকে আপনি গ্রুপ করতে পারবেন, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করা যায়, বা এখান থেকে গ্রুপ করা যায় 31 বাজে না। তারপর হচ্ছে আনগ্রুপিং, এটাকে আনগ্রুপিং করলে কন্ট্রোল শিফট
আর কন্ট্রোল শিফট দিয়ে দিলেও হবে, কন্ট্রোল শিফট দিয়ে জি দিলে এটা আনগ্রুপিং হবে। এটাকে ইচ্ছা করলে আপনি যে কোনো শেপকে লক করে রাখতে পারবেন, লক করার জন্য ডু। হ্যাঁ, আবার তারপর হচ্ছে অল আর্ট, আর্টবোর্ড কি আর্ট ওয়ার্ক অ্যাবাউট। হ্যাঁ, তো এটাকে আপনি করতে পারেন, এটাকে কন্ট্রোল থ্রি, ও সরি এটা হচ্ছে লক সিলেকশন না। ধরেন আমরা এটাকে লক সিলেকশন করে কি, ধরেন এটাকে সিলেকশন করা, লকে যাব, লকে যাইয়া এটাকে এই যে দেখেন এখন কিন্তু লক হয়ে গেছে। এখন এটা আনলক করতে হলে অল্টার কন্ট্রোল অল্টার টু দিলে আনলক হয়ে যাবে। ঠিক, কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে। হ্যাঁ হ্যাঁ, এটা কন্ট্রোল থ্রি দিলাম, দেখেন এটা হাইট হয়ে গেছে। আবার কন্ট্রোল অল্ট হাইট হয়েছে। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা বুঝতে পারছেন বিষয়টা। আচ্ছা এখানে হ্যাঁ হ্যাঁ আনলক। এখন তো তারপরে না না ওইখানে তো লেয়ার, হ্যাঁ লেয়ার আপনি করে চোখ অফ করে দিবেন। আর এখান থেকে তাহলে হাইট, আপনি হাইট করার জন্য থ্রি, ঠিক আছে। তারপর হচ্ছে শু অল, সবগুলা অল করার জন্য না, সেটা আসবে না, সেটা আপনার কাছে দেখাবে না। আচ্ছা কাজে দেখাবে না। তারপর দেখেন এক্সপান্ড, এক্সপান্ড হচ্ছে যে কোনো অবজেক্টকে এক্সপান্ড করতে পারেন। এক্সপান্ড বললে সেটা ভাঙা যাবে, মনে করেন এখানে কয়েকটা এই মানে ফিল হবে, মানে মনে করেন স্ট্রোক থেকে আপনি যদি ফিলে নিয়ে আসতে চান ফিল কালারে, সেক্ষেত্রে এক্সপান্ড করবেন। অনেক সময় আপনার এই যে এই শেপটাকে আমি কাটতে পারি না, স্ট্রোক কালার থাকলে সেটাকে ফিল নিয়ে আসলে এটা খুবই সহজে আমি কাটতে পারি। ঠিক, হ্যাঁ স্ট্রোক থেকে ফিলে নেওয়া যায়। আপনি যে এই লেখাটা না, এটা তো একটা লেখা মানে টাইপ, এটার মধ্যে এটাকে এক্সপ্যান্ড করলে এটা পুরো একটা ফিল কালার হয়ে যাবে। পরে এটার মধ্যে আপনি ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এখন কিন্তু আপনি চাইলেও এটার ভিতরে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন না। পারবেন কি? আচ্ছা ধরেন সাপোজ আমরা এটাকে বোঝাই, এগুলা সম্পর্কে অলরেডি আমরা কাজ করেছি। তো ধরেন এটাকে আমরা করব, এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করলে এটাকে আপনি পুনরায় অন্যভাবে এটাকে কনভার্ট করতে পারবেন, এই লেখাটাকেই অন্যভাবে কনভার্ট করতে পারবেন। এটাকে আমি জাস্ট এখন দেখাচ্ছি এখান থেকে। কোথায় যাবো জানি, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ডে আসলাম। দেখেন এক্সপ্যান্ড অবজেক্ট, অবজেক্ট আমাদের ফিল হয়ে যাবে, মানে এটা আমাদের অবজেক্ট না, এটা ফিল কালারে কনভার্ট হয়ে যাবে। এখন ফিল হয়ে গেল, এখানে কিন্তু আমরা ইচ্ছা করলে আর টাইপ করতে পারবো না, বুঝতে পারছেন। এখানে কিন্তু আমরা টাইপ করতে পারবো না, কিন্তু এখানে আপনি ইচ্ছা করলে গ্রেডিয়েন্ট কালার ইউজটা করতে পারবেন। গ্রেডিয়েন্ট কালার ধরেন আমি সাপোজ এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এখানে থেকে আপনি ইচ্ছা করলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা। এক্সপ্যান্ড কেন করবেন, আরো আরো কাজ করতে করতে বুঝবেন যে এক্সপ্যান্ড কি, আসলে এক্সপ্যান্ড করলে কি হয়। এই এক্সপ্যান্ড করে রাখলে আপনার এই ফন্টগুলো ভাঙা যাবে। তো এটার মধ্যে অন্য কেউ কোনটা ভাঙে গেছে, তো এটাকে আলাদা আলাদা, এটা প্রত্যেক আনগ্রুপ করবেন। এখন দেখেন এটাকে ইচ্ছা করলে এটার মধ্যে বড় করতে পারবেন, ঠিক আছে। তারপরে এটাকে আপনি ইচ্ছা করলে হ্যাঁ আনগ্রুপ করে নিতে হবে। হুম, তারপরে এটাকে মনে করেন যে কনভার্ট করে ডিরেক্ট সিলেকশন দিয়ে আপনি, হ্যাঁ ডিরেক্ট সিলেকশন দিয়ে আপনি ডিরেক্ট সিলেকশনও করতে পারবেন, মানে যে কোনো ভাবে এটাকে কনভার্ট করতে পারবেন ইচ্ছা মতো, এক্সপ্যান্ড করে নিতে হবে, ঠিক আছে।
আচ্ছা, এই কাজগুলা কিন্তু অলরেডি আমি করেছি, কিন্তু এগুলো আপনাদের নলেজে এখনো ওই রকম ভাবে আসে নাই। হ্যাঁ, এক্সপ্যান্ড করেছি, তারপরে যে ডিজাইনগুলোর মধ্যে কাজগুলা করছি, কিন্তু ওই রকম ভাবে আপনাদের আহ, আহ, জানা হয় না। ইন্ডিভিজুয়ালি দেখার জন্যই কিন্তু আজকে এই প্রত্যেকটা মেনু আমি দেখাই দিচ্ছি যে কোনখান থেকে তো আমরা আসলে যেভাবে সাজাইছি ক্রসটাকে ডিরেকশন করেছে, যে আমি তো এখন পুরাটা না দেখাইলেও পুরাটা দেখাবো, বাট এটাকে আপনার না বোঝার কোনো কিছুই না, ভিডিও থাকবে, পাশাপাশি আপনি ভিডিও টিউটোরিয়াল দেখবেন, আমারটা যদি না বোঝেন না কোশ্চেন আসে না আমাদের কোশ্চেন করাও তো এখানে সেটাও থাকে না, না? আচ্ছা, ওইটা করবেন, সমস্যা নেই। পরবর্তীতে এমন না যে এটা আমরা আজকেই শেষ করে দিয়েছি, আরেকদিন আপনি এটা নিয়ে আলোচনা করতে পারবেন না। কারণ কথা আছে আমার তো কি আবার কোশ্চেন খুঁজে বের করে না। সে খুঁজা বের করার জন্যই তো আপনি টাইম পাইছেন আরো, বোঝেন না এই বিষয়টা? কারণ আমি তো জানি না জানার জন্য তো আপনি যখন লং টাইমে প্রসেস করবেন তখন জানতে পারবেন। আপনি যদি অনেকদিন পরে, সে আপনাকে হ্যাঁ, আজকে আইডিয়া আইডিয়া দিচ্ছি, পরে আপনি এটা কোয়েশন করতে পারবেন। এটা কিভাবে হলো হ্যাঁ, এটা তো আপনার বাদ, হ্যাঁ, একটা ফন্ট আলাদাভাবে বড় আজকে করতে শিরোনাম হ্যাঁ, জানাই নেই যে কোশ্চেন করবো কি করে আপনি পরে সেটাই তো, এই যে আজকে জানছেন না, এখন এটা থেকে আরো অনেক কিছু জানবেন, সেটা আপনার মাথায় আইডিয়া আসবে। আজকে আপনার শিরোনাম ঠিক আছে, আপনি কিছু বলেন না কেন? মানে আপনি তো উনি সব পারে, তো এই জন্য উনি কিছু বলতেছে না। হ্যাঁ, জানে হয়তো জানে না, আসলে উনি হচ্ছে অলরেডি একটা কোর্স করে ফেলছে, মানে গ্রাফিক ডিজাইনে আগের ব্যাচে ছিল আগের বেসে ছিল। এছাড়াও আগের বেসে ছিল ব্যাচ নাম্বার 2। এছাড়া হচ্ছে উনি কি বলে অনলাইনে যে ক্লাস নাম্বার ক্লাস সরি ব্যাচ 1, উনি ওইটার মধ্যেও কয়েকদিন ছিল মনে হয়, না? আচ্ছা, উনি ওটার পরে তো অনেক কাজ করছে হ্যাঁ, অনেক ব্যাচ কাজ, নাম্বার 1 অনেক। তো এটা অনেক কিছু কিন্তু আপনারা বুঝতে পারবেন, এরকম না যে আপনারা কোর্স শেষে এগুলো আমাকে কোনো কোয়েশ্চেন করতে পারবেন না, এরকম না। আপনাদের লাইফ টাইম সাপোর্ট দিয়ে মানে চেষ্টা করব এরকম দেওয়ার জন্য, সবাই কয় কিন্তু আসলে দেওয়ার চেষ্টা সময়ের করব। সাপেক্ষে হ্যাঁ, অনেকে আবার হয় না, হয় না তাহলে এড়িয়ে যায় এলিয়ে চলে না, মানে আপনাকে আমি যদি না বলি তাহলে আমি রেফারেন্স করে দিব একটা ভিডিওকে, এটা দেখে আপনাকে ই করতে হবে, ঠিক না? টাইম দিতে চায় না কারণ কয় যে এটা হ্যাঁ, দেখতেছি দেখতেছি বলে দেখতেছি না সেরকম না, সবাই তো একরকম না। ওকে, ফাইন, তাহলে আমরা পরের দিকে চলে যাই, মানে পরের যে কাজগুলা সেগুলা থেকে চলে যাই। অবজেক্ট অবজেক্ট থেকে, মনে করেন যে আপনি মনে করেন যে হ্যাঁ, এখানে তো আর সারা জীবন থাকবেন না না থাকবেন না না। হয়তো আপনি 1-2 মাসের পর চাকরি হয়ে আচ্ছা দেখেন রেস্টার্স, তারপরে দেখেন রেস্টার্স তো জানি যে ভেক্টর, ভেক্টর থেকে রেস্টার্স করলে যে ফটোশপে কাজ করা যায়। তারপরে এখান থেকে দেখেন আরো অনেক কিছু কিন্তু আছে, এত সম্পর্কে আমরা। তারপর হচ্ছে পাথ, পাথের থেকে যদি জয়েন করতে পারেন আপনি, তারপর হচ্ছে অ্যাডেন্স করতে পারেন, হ্যাঁ, অফসেট পাথ করতে পারেন, স্ট্রোক অফসেট পাথ, ওই যে আমরা কাজ করেছিলাম যে আহ, যে কোনো শেপকে ধরেন এটাকে ডাবল করবেন, একটা শেপকে ডাবল করবেন এবং সেটাকে আরেকটু বড় করবেন। ধরেন সাপোজ এই স্টারটাকে আমরা তৈরি করলাম, ওরকম ভাবে মানে আপনি যেরকম বলতেছেন ওরকম ভাবে তো কেউ পারবে না, পারবে কি? লাইফ সাপোর্ট হ্যাঁ, দিতে পারবে আপনার মনে হয়? না কোনো তাহলে জ্যোতিষী আছে এরকম? লাইফ সাপোর্ট মানে যেভাবে বললেন লাইফ সাপোর্ট বলতে তো কাজের ব্যাকআপ বলতে যে সময় নক করে সেই সময় পাওয়া যায় সাথে সাথে না? আমি, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। লাইভ বলতে এটা বোঝাই নাই, লাইভ বলতে আজীবন বুঝাইছি। আজীবনের কথা তো বলছি আজীবন তো দিতে পারবে না এখন মনে করেন আমি একটা কাজে বিজি, তখন তো আপনাকে সেভাবে তারপরে আমারটা যদি আমি ফ্রি হয়ে যাই তখন আপনি সেখান থেকে নিতে পারবেন, ঠিক না? হ্যাঁ সেটাই এখন কতটা গুরুত্ব থাকে বাস গুরুত্ব থাকবে অবশ্যই একটা ওভারলোড স্টুডেন্ট। চলে গেছে হ্যাঁ, গুরুত্বই নাই শেষ আউট অফ নলেজ সেটা আপনি মনে করেন একসময় চলে যাবেন আবার আপনি এমন একজন শিখে মনে করেন আউট অফ তখন চিনবেনই না তাই না কমপ্লিট না না, অবশ্যই কেন চিনবো না, না চেনার কোনো কিছু। তিনবেন তিনবেন না শব্দটা আলাদা হচ্ছে হ্যাঁ, শিক্ষক হলে অবশ্যই স্টুডেন্টকে হ্যাঁ, হেল্প করতেই হবে অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। আমি আমি এছাড়া মনে করেন স্টুডেন্ট ছাড়া অনেকে আছে যারা হেল্প চায়, তো ওদেরকেও আমি কিন্তু হেল্প করি। তাহলে এটা কি? এটা সবার ক্ষেত্রেই তাহলে সেটাই, এই ধরনের স্টুডেন্টকে হেল্প করতে সেটাই মনে করেন অনেকেই আছে আমার এখান থেকে, মনে করেন যে এমনি স্টুডেন্ট না, মানে এছাড়াও হেল্প চায় অনেকেই, মানে ফেসবুকে লক করে বা এছাড়াও অনেকভাবে নক টক করে যে এটা কিভাবে কি করবেন,
কি করব না করব পরে এইভাবে মানে বলে দিই। তো এটা একটা বিষয়, এটা আপনারা হয়তোবা পরে বুঝতে পারবেন যখন আমি আপনারা চলে যাবেন একটা সময়, তখন বুঝতে পারবেন না যে কাজটা যখন আপনি যদি আপনি নিজে আদায় না করে নিতে পারেন, এটা হচ্ছে আপনার ব্যর্থতা। বুঝতে পারছেন? এটাই। ওকে, তাহলে ও কি জানি কোনটা বলতেছিলাম, অফসেট পাথ। এই যে ধরেন এটাকে, এই স্টারটা সেম রেশিও অনুযায়ী একটা পাথকে মানে সাইডের যে এই বর্ডারটা, সেটাকে আমি আরো বড় করতে পারি এবং ভিতর দিকে চাপায়ও নিতে পারি, সেটাকে অফসেট পাথ বলে আসলে। তো এটা অলরেডি আমরা একটা ডিজাইনের মধ্যে কাজ করেছিলাম, এটা সম্পর্কে আমরা আলোচনাও করেছি এবং পাথ অফসেট পাথ সম্পর্কে আমাদের ছোট বড় তো এমনি আপনি অ্যাঙ্গেল পয়েন্ট দিয়ে করা যায়। করা যায়, কিন্তু এক রেশিও অনুযায়ী হবে না। ঠিক আছে? এই অফসেট পাথ রেশিও দেওয়া রেশিও তো এটাই বুঝেন না নাকি? রেশিও বুঝেন? ধরেন এই যে চারটা প্রিভিউ করি, দেখেন এটা চারপাশে হ্যাঁ কি হইলো, বেশি বেড়ে গেছে। হ্যাঁ এখন এটা ওকে দিলে এটা আলাদা হয়ে যাবে, এইটুকু আর এইটুকু আলাদা থাকবে পার্ট। ঠিক আছে? সেম জিনিসটাই আমরা অফসেট পার্ট তো অলরেডি আপনাদের যখন এই এইটাকে করি, যখন আমরা প্রথম ক্লাসে কিন্তু অফসেট পার্টটা বোঝানো হয়েছিল, ঠিক না? আচ্ছা দেখেন, তারপরে আমরা এটাকে যদি মাইনাস করি, তখন দেখেন কি হয়েছে, মাইনাস দিই, এখন একটু প্রিভিউ দিই, ভিতর দিকে এতটুকু মাইনাস হয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছেন? এটা যদি আমি এখন ওকে দিই, এটা ভিতরের অংশ একটা চলে আসছে। আমি কিন্তু আর বেশি আগাইতে পারতেছি না, মানে অলরেডি সময় 40 হয়ে গেছে। হ্যাঁ, আমার একটু করার মানে প্রিপেয়ার্ড হওয়ার একটু বিষয় আছে। আমি তাহলে আজকে এই পর্যন্তই থাকবে নাকি? আচ্ছা পরে আরো আদার্স যে এগুলা থাকবে, তাহলে ওইটার মধ্যে আমরা অ্যাড করে দিব না, যেহেতু ওইখানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ওইটার মার্কেট প্লেস আপনি একটা তৈরি করে দিব এবং পরিচয় করায় দিব, ওইটার সামনে আবার একটা টিউটোরিয়াল দিয়ে দিব এমনি, নাকি ওইখান থেকে আপনারা বিস্তারিত আলোচনা মানে দেখে নেবেন। ঠিক আছে? এছাড়াও এখান থেকে আবার ওই যে এটা বিস্তারিত আরো অনেকগুলা আছে, তো এখানে কি কি আছে, অবজেক্ট, হ্যাঁ, যেমন অবজেক্ট টাইপ, তারপরে সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো। আর আপনারা ইলাস্ট্রেটর টিউটোরিয়ালগুলা ইংলিশগুলা চেষ্টা করবেন দেখার জন্য। বাংলা যে টিউটোরিয়ালগুলো সেগুলা কিন্তু কি বলে, আমি বাংলাদেশি যারা, তারা হচ্ছে যে একটা কি জানি বুঝাবে, সেটা সে নিজেই বোঝে না। ঠিক আছে? এরকম হয়ে যায় অনেক সময়। তো বাংলাগুলা থেকে আপনি ইংলিশটা ফলো করবেন বেশি, কারণ কি ওরা কিন্তু 100% যেই জিনিসটা সেটাই কিন্তু সে দেয়। ঠিক আছে? ওইটা দেবে সেইখান, শর্টকাট হ্যাঁ যেগুলো ব্যবহার করে হ্যাঁ সেগুলো বলে না বলে না, হ্যাঁ। তো বিস্তারিত সে কিন্তু ডিটেলস বলবে এবং ইংলিশ যে ইটা থাকবে সেটা আপনারা দেখতে চেষ্টা করবেন এবং ভালো কিছু আপনারা ওইখান থেকে আইডিয়া পাবেন। ঠিক আছে? ওকে, তাহলে টিল দেন আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে আগামী ক্লাসে। বৃহস্পতিবার হ্যাঁ, বৃহস্পতিবার। বাই বাই।